আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। সামনেই তো তোমাদের ফার্স্ট সামেটিভের পরীক্ষা, তাই তো? পরীক্ষার প্রিপারেশনও নিশ্চয়ই খুব ভালোভাবে নেওয়া শুরু করে দিয়েছো। তোমাদের পরীক্ষার প্রিপারেশন নিতে যাতে একটু সুবিধা হয় আর পরীক্ষার জন্য কোন প্রশ্নের উত্তর কতটা লিখে এলে খুব ভালো নাম্বার স্কোর করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্যই টার্গেট 89 এর তরফ থেকে প্রত্যেকটা সাবজেক্টের উপরে একটা করে সাজেশন ভিডিও তৈরি করা হয়েছে। তোমরা এই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে এবং এই ক্লাসগুলো করলে আমার মনে হয় তোমরা যেইভাবে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ সেইটাতে আরো হেল্প পাবে এবং পরীক্ষায় খুব ভালো নাম্বার পেতে পারবে। তাহলে চলো আজকে আমরা হিস্ট্রির ফার্স্ট সামেটিভের সাজেশনের ক্লাসটা করে ফেলি। আমি প্রথমে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই যে আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু শুধুমাত্র কিছু স্যাম্পল প্রশ্ন, মানে এইগুলো ইম্পর্টেন্ট, কিন্তু তার মানে এই নয় যে এই প্রশ্ন ছাড়া বাদবাকি প্রশ্ন ইম্পর্টেন্ট নয়। তোমরা জানো আমাদের ক্লাস 10-এ ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এইগুলো 40 নাম্বারের হয়, সুতরাং আমাদের প্রশ্নের সংখ্যাও যেমন বেশি তেমন কিন্তু আমাদের চ্যাপ্টারের সংখ্যাও বেশি। তো আমরা চলো দেখে নিই প্রথমে আমাদের এই 40 নাম্বারটা কিভাবে ডিভিশন করা থাকে। আমাদের ফুল মার্কস হচ্ছে 40, চ্যাপ্টার হচ্ছে 1, 2, 3 এবং এই তিনটে চ্যাপ্টার থেকে আমাদের 1 মার্কসের এমসিকিউ, এছাড়াও 1 মার্কসের 1 ওয়ার্ড কোয়েশ্চেন যেটাকে একটি বাক্যে উত্তর দাও, 2 মার্কসের অ্যান্সার, 4 আর 8 মার্কসের অ্যান্সার লিখতে হয়। 4 আর 8 মার্কসের অ্যান্সারটা আমাদের তিনটে চ্যাপ্টার থেকে অরে আসে, মানে তিনটে চ্যাপ্টার থেকে যে কোনো একটা 4 মার্কস অ্যাটেন্ড করতে হয়, যে কোনো একটা 8 মার্কস অ্যাটেন্ড করতে হয়। তাই জন্যই আমি ক্লাসটা দুটো পার্টে রেখেছি। প্রথম পার্টে আমি শর্ট কোয়েশ্চেন্স আর 2 মার্কসের কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব, আর পরের পার্টে আমি 4 মার্কস আর 8 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের শর্ট কোয়েশ্চেন্স এর পরিমাণ অনেক বেশি, তাই জন্য কিন্তু শর্ট কোয়েশ্চেনকে আমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। সেই জন্য অবশ্যই আমাদের টেক্সট বই পড়তে হবে এবং আমরা জানি আমাদের প্রথম চ্যাপ্টারটা যেরকম একটু বেশি মনে রাখা দরকার, সেখানে কিন্তু শুধুমাত্র টেক্সট বই পড়লে হবে না। তো সেক্ষেত্রে প্রথম চ্যাপ্টারের জন্য শুধুমাত্র সেইটাকে কিভাবে মনে রাখতে হবে সেটাও আমি আলোচনা করতে করতে তোমাদেরকে বলে দেব। ওকে, তাহলে চলো শুরু করি আমরা পার্ট 1-এ শর্ট কোয়েশ্চেন অ্যান্সার অ্যানালিসিস থেকে। প্রথমে আমি বলেছি প্রথম চ্যাপ্টারটা একটু মনে রাখার মতো, তাই জন্য আমরা প্রথম চ্যাপ্টারটা যখন রিভিশন দেওয়া শুরু করব আমরা একটা কাজ করে নেব। এটা অলরেডি যখন আমি ক্লাস করিয়েছিলাম আমি বলেছিলাম, কিন্তু তাও যদি তোমরা এখন অবধি কাজটা করে না থাকো, যে কটা দিন সময় আছে তার মধ্যে অবশ্যই কাজটা করে নাও। একটা চার্ট বানাবে, সেই চার্টে বিষয়, লেখক আর বই তিনটে কলাম অ্যাড করবে। আমরা জানি প্রথম চ্যাপ্টারে বিভিন্ন বিষয়ের ওপরে বিভিন্ন বই আছে। তো প্রথমে আমরা যে কোনো একটা বিষয়কে তুলে নেব, ধরো সামাজিক ইতিহাস। সামাজিক ইতিহাসে যে কজন লেখককে আমরা বইতে পাচ্ছি এবং তাদের লিখিত যে বইগুলো আমরা পাচ্ছি সেই বইগুলো আমরা একটা চার্ট করব। সামাজিক ইতিহাস হয়ে গেলে আমরা একটা দাগ টেনে দেব এবং তারপর থেকে শুরু করবো তো খেলাধুলার ইতিহাস, খাদ্যের ইতিহাস, পোশাকের ইতিহাস, পরপর করে বিষয়গুলোকে রাখবো। তোমাদের কাছে যে বই থাকুক না কেন সেখানে এই বিষয় রিলেটেড অনেক বইয়ের নাম, লেখকের নাম পাবে। তো এই চার্টটা কিন্তু তোমরা শুধুমাত্র ফার্স্ট চ্যাপ্টারটাকে মনে রাখার জন্য তৈরি করে নাও, কারণ এই বইয়ের নাম, লেখকের নাম থেকে কিন্তু প্রশ্ন আমাদের আসে এবং প্রশ্নগুলো কিন্তু যদি আমরা নির্ভুল ভাবে দিতে পারি তাহলে আমাদের কিন্তু অনেক নাম্বার এখানে অলরেডি তোলা হয়ে যাবে। তো সেই রকমই কিছু প্রশ্ন নিয়ে আমরা শুরু করি। চলো, কে কোন গ্রন্থে প্রথম সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন? ঠিক আছে, সোশ্যাল হিস্ট্রির একটা পার্ট হচ্ছে সাধারণ মানুষের কথা, সেটা প্রথম কে কোন গ্রন্থে বলেছে। নেক্সট, কে কোন গ্রন্থের মাধ্যমে ভারতে মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটান? ঠিক আছে, আশা করি প্রশ্নের ধরনটা বুঝতে পারছো। কত খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হচ্ছে? রসগোল্লার আবিষ্কর্তাকে? এটা খাদ্যাভ্যাসের ইতিহাস থেকে একটা প্রশ্ন। কাওয়ালির জনক? এটা হচ্ছে সঙ্গীতের ইতিহাস থেকে একটা প্রশ্ন। তাছাড়াও বিভিন্ন যে ডান্স ফর্ম গুলো আমাদের আছে, প্রত্যেকটা ডান্স ফর্ম কোন অঞ্চলের? ভারতনাট্যম, কথাকলি, কত্থক, কুচিপুড়ি, ছৌ, প্রত্যেকটা নাচ কোন অঞ্চলে প্রসিদ্ধ? এটা আলাদা আলাদা প্রশ্ন কিন্তু আমি একসাথে রেখেছি। আর আমাদের
মার্কসের প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ এর জন্য রেডি করব, ঠিক ভুলের জন্য রেডি করব, আর আমরা বিবৃতি ব্যাখ্যার জন্য রেডি করব। তো বিবৃতি ব্যাখ্যামূলক উত্তর দেওয়ার জন্য আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া কিন্তু খুব দরকার, না হলে একটা বিবৃতির আন্ডারে 3টে ব্যাখ্যা আমাদের কিন্তু একই মনে হতে পারে, ঠিক আছে? যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই কোন ব্যাখ্যাটা সঠিক সেইটা বিবৃতির জন্য যেটা যথার্থ সেটাকে আমরা তুলে আনতে পারবো। তো নেক্সট, দাদাভাই ফালকের পরিচালনায় ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র। আচ্ছা, প্রথম সবাক বাংলা চলচ্চিত্র। প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে, কোনটা কি কার জন্য চেয়েছে। ক্যামেরা আবিষ্কার কে করছেন, কত খ্রিস্টাব্দে, কোথায় প্রথম ট্রামের সূচনা হচ্ছে। এই ধরনের দুটো প্রশ্ন যখন 1 নম্বরে আসবে তখন এখানে হাফ প্লাস হাফ ধরা থাকে, তো দুটো ঠিক হলেই কিন্তু 1 নাম্বার পাবে, একটা ভুল হয়ে গেলে কিন্তু সেখানে তুমি হাফ নাম্বার পাবে, ঠিক আছে? প্রচুর প্রশ্ন আছে, তাই জন্য জাস্ট আমি প্রশ্নগুলো পড়ে যাচ্ছি, উত্তরগুলো আশা করি তোমাদের সব জানা, আর উত্তরগুলো আমি যখন পড়ছি তখন তোমরা মাথায় কিন্তু মনে করার চেষ্টা করো, তাহলে দেখবে রিভিশনটা এখানেই কত সহজে হয়ে গেছে। আচ্ছা, ভারতীয় উপমহাদেশের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি, রচয়িতা কে ছিলেন? আমরা জানি কলহনের রাজতরঙ্গিনী। কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়? আচ্ছা, এরকম উপমামূলক প্রশ্ন, কোনো ব্যক্তিকে কিছু বলা হচ্ছে, কোনো শহরকে কিছু বলা হচ্ছে, এইগুলো কিন্তু আমাদের যদি আমরা চার্ট বানাতে পারি খুব সুবিধা হবে। কোনো উপমা তার সাথে সাথে কাকে বলা হচ্ছে বা কে বলছে, ঠিক আছে? যদি কে পাই তো কে, না হলে ওই ঘরটা ফাঁকা থাকবে। আর হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতাকে, এই ধরনের প্রশ্নগুলো অ্যাটেন্ড করার জন্যই চারটা আমাদের দরকার। কোন বছরকে আন্তর্জাতিক নারী বর্ষ বলা হচ্ছে বা কোন দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হচ্ছে, এটা আমাদের লিখতে হবে, মানে এটা আলাদা হিসাবেই আসবে। হান্টার কমিশন কত সালের রিপোর্ট পাস করছেন? এখানে আমরা যখন সেকেন্ড চ্যাপ্টারটা পড়বো, হান্টার, তারপরে জনশিক্ষা কমিটি, র্যালে কমিশন, অনেক রকম আমরা কমিশন পাচ্ছি, তো প্রত্যেকটা আলাদা আলাদা করে সাল, সেগুলো কোন উদ্দেশ্যে তৈরি হচ্ছে এবং মানে কারা এই বোর্ডে, কি কমিটির বোর্ডে আছেন, এইগুলো কিন্তু যখন আমরা চ্যাপ্টারটা পড়েছিলাম আলাদা করে চার্ট করে রাখতে বলেছিলাম। জীবনের ঝরাপাতা 70 বছর আত্মজীবনী কার রচনা? আমরা অনেক আত্মজীবনী পেয়েছি, যে এটা বইয়ের চার্টের মধ্যেই চলে যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার কে গঠন করছেন? ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বঙ্গদর্শন পত্রিকার প্রকাশক, এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারের শেষের দিকটার সাথে সেকেন্ড চ্যাপ্টারের প্রথম দিকটার কিছু মিল পাচ্ছি, যেখানে আমরা অনেক সংবাদপত্রের কথা পাচ্ছি, সেগুলো কোন সালে প্রকাশ হচ্ছে এবং সম্পাদক বা প্রকাশকের নাম পাচ্ছি। তো সেইটার জন্য আমরা একটা অবশ্যই চার্ট করেছি আমাদের সেকেন্ড চ্যাপ্টারের জন্য, এবং থার্ড চ্যাপ্টারের জন্য আমরা একটা চার্ট করেছি। তো আস্তে আস্তে আমি চার্টগুলোর প্রসঙ্গে আসছি। দেশীয় ভাষায় সংবাদ আইনের মাধ্যমে কোন পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যাচ্ছে? কার মাধ্যমে বাঙালি সংবাদপত্র চর্চার সূচনা হচ্ছে? বামা বোধিনী পত্রিকার সম্পাদককে। এইরকম প্রশ্নগুলো উত্তর দিতে আমাদের সুবিধা হবে যদি আমাদের পত্রিকা, প্রকাশ সাল আর প্রকাশনার সম্পাদক, এই চারটা করা থাকে, তবে আমাদের কিন্তু এই উত্তরগুলো দিতে সুবিধা হবে। আরও ভালোভাবে জানতে চাও? তাহলে এখনই জয়েন করো টার্গেট 89-এর বাংলা মিডিয়াম টিউশন সেন্টার, আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার। অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও। জানুয়ারি 2024 থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত। শুধু তাই নয়, মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট, আর সেই মক টেস্টের কোশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? দেখো এই ধরনের প্রশ্ন, এই পত্রিকা জনপ্রিয়তা দিয়েছিলেন কে? জনশিক্ষা কমিটি কত সালে তৈরি হচ্ছে? এটাও একটা কমিটি সংক্রান্ত প্রশ্ন। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কত খ্রিস্টাব্দে? কলকাতা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রথম মহিলা স্নাতক? মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? এইরকম বহু শিক্ষা প্রতিষ্ঠানের আমরা আগের নাম পেয়েছি, বর্তমান নাম পেয়েছি, কোনোটা হিন্দু, কোনোটা হেয়ার, কোনোটা স্কটিশ, তো প্রত্যেকটার আগের নাম এবং বর্তমান নাম। কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হচ্ছে? এটার সাথে একটা মনে রাখবে, এটা হচ্ছে 1857। তো আমরা জানি 1857-তে কিন্তু
চারটে জিনিস একসাথে হচ্ছে, প্রত্যেকটা মাদ্রাজে একটা করে বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, তার সাথে সিপাহী বিদ্রোহের সাল এটা। ওকে, তো এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। এবার আমরা চলে আসি থার্ড চ্যাপ্টারে, যেখানে আমরা অজস্র ছোট ছোট বিদ্রোহ পাচ্ছি, উপজাতি আদিবাসী বিদ্রোহ, এবং তাদের আঞ্চলিক ভাষায় যে প্রত্যেকটা কথার যে অর্থ সেগুলো কিন্তু আমরা দেখছি। তো সেগুলোকে আমি এক জায়গায় রেখেছি, দামিনী কোহ, ফরাজি, উলগুলান, ওয়াহাবি, বিপ্লব, হুল, তরিকা-ই মোহাম্মদিয়া, প্রত্যেকটা কথার অর্থ কি। ওকে, কারা বাংলার ওয়ার্ড টাইলার নামে পরিচিত, কে মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত, এই প্রত্যেকটা একটু উপমা কেন্দ্রিক কথা, কাকে বলা হচ্ছে এবং কে বলছেন, দুটোই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সাঁওতালদের বসতি অঞ্চলের নাম কি ছিল, সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হচ্ছে। তো বিদ্রোহ কবে শুরু হচ্ছে প্রশ্নটা যখন আমরা বিদ্রোহ কেন্দ্রিক বড় প্রশ্নগুলো পড়বো তার সাথেই কভার হয়ে যাবে। আর সাঁওতাল বসতি অঞ্চলের নামটা কিন্তু অবশ্যই আমরা এই সমস্ত আঞ্চলিক মানে লোকাল লোকেশন গুলো পড়ার জন্য অবশ্যই আমরা ম্যাপ পাশে রেখে পড়বো। এটা আমি ক্লাস করানোর সময় বলেছি, অঞ্চলগুলো সম্পর্কে আমাদের খুব ভালো আইডিয়া হবে যদি আমরা ম্যাপটা করে রেখে পড়ি, কারণ অলরেডি ভূগোল থেকে আমরা ভারতের ভৌগোলিক অবস্থান সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছি। তো ভূগোল আমাদের একটা সেন্স আছে যে কোন অঞ্চলটা পর্বত্য অঞ্চল, কোন অঞ্চলটা নদী কেন্দ্রিক অঞ্চল, কোন অঞ্চলটা সমুদ্র তীরবর্তী অঞ্চল, এই আইডিয়াটা আমাদের রয়েছে। তাই জন্যই আমরা আরো ভালো করে আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য যখন আমরা এরকম ধরনের আঞ্চলিক ইতিহাস পড়বো তার সাথে সাথে কিন্তু ম্যাপটা পাশাপাশি অবশ্যই রেখে দেব। আচ্ছা, এখানেও কিছু এই বিদ্রোহ রিলেটেড প্রশ্ন আছে, প্রশ্ন ধরনগুলো শুধু আলাদা। মুন্ডা বিদ্রোহ শুরু করার দিন কবে ধার্য হচ্ছে, মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন। প্রত্যেকটা বিদ্রোহর আমি যে চার্টটা বানাতে বলেছিলাম, বিদ্রোহর অনেকগুলো কলাম আমি অ্যাড করতে বলেছিলাম, বিদ্রোহর নাম, বিদ্রোহ কত সালে শুরু হচ্ছে, কোথায় শুরু হচ্ছে, আঞ্চলিক নেতা, আর তার সাথে হচ্ছে সেই বিদ্রোহটা মানে কিরকম পরিণতি হচ্ছে। তো প্রত্যেকটা বিদ্রোহী আমরা দেখতে পাচ্ছি ব্যর্থ হচ্ছে, কিন্তু তার মানে পরিণতি বা তাৎপর্যগুলো আলাদা হচ্ছে। তো সেই চার্টটা কিন্তু আমরা রেখে দিলে আমাদের বিদ্রোহ রিলেটেড কোনো ব্রড কোয়েশ্চেনও লিখে আসতেও সুবিধা। শুধুমাত্র ওই যে চার্টটা আমরা বানাচ্ছি সেগুলোকে সেন্টেন্সে বসিয়ে দিলেই আমরা একটা কিন্তু 4 মার্কসের অ্যান্সার খুব সহজেই দাঁড় করিয়ে দিতে পারবো। আর আমাদের আলাদা করে এগুলোকে মুখস্থ করতে হবে না, শুধু চার্টটা আমরা বানিয়ে একবার করে চার্টটা যদি দেখতে থাকি তাহলেই আমাদের উত্তরটা অনায়াসেই তৈরি হয়ে যাবে। ওকে, ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতাকে, এই ধরনের যে কোনো আন্দোলনের প্রতিষ্ঠাতা। কবে কৃত্রিম নীল আবিষ্কৃত হচ্ছে, চুয়ার বিদ্রোহের নেতা। দেখো এখানে প্রত্যেকটা আন্দোলনের নেতা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ওকে, আদিবাসীরা কাদেরকে দিকু বলতো, অর্থাৎ দিকু কথার অর্থ। ব্রিটিশ সরকার কত খ্রিস্টাব্দে অরণ্য আইন জারি করছে, সাল। পাইকের কাজ করার বিনিময়ে চুয়াররা যে জমি ভোগ করত তার নাম কি ছিল। সাঁওতাল বিদ্রোহের ঘটনা লেখা আছে কোন উপন্যাসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দমন মাঝি কোন বিদ্রোহের নেতা ছিলেন এবং ভিল বিদ্রোহ সংগঠিত হচ্ছে কত খ্রিস্টাব্দে। আচ্ছা, উপন্যাসের নামেই যখন এলাম তখন আমাদের এইটা শুধুমাত্র থার্ড চ্যাপ্টারের জন্য নয়, যখন আমরা সেকেন্ড সামেটিভের জন্য ফোর্থ চ্যাপ্টারটা পড়বো তখনও দেখবো এরকম অনেক উপন্যাস থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে সেই উপন্যাসের বিষয়বস্তু কি ছিল। তো সেটাকে থেকেও কিন্তু আমাদের আলাদাভাবে প্রশ্ন আসে। তাই জন্যই বলছি থার্ড চ্যাপ্টারটা যখন পড়বে তখন যে যে উপন্যাসের নামগুলো পাচ্ছ সেটা লিখে, কে লেখক লিখে তার পাশে শুধুমাত্র সেটা বিষয়বস্তুটা একটু লিখে চার্ট করে রাখবে। আমি প্রথম থেকেই বলছি এই ছোট ছোট কাজগুলো যদি তোমরা প্রথম থেকেই করে রাখো হোমওয়ার্ক হিসাবে, তাহলে পরীক্ষার আগে এগুলোকে মুখস্থ করার যে বাড়তি চাপটা তোমাদের থাকবে বলে মনে হয় সেটা কিন্তু তোমাদের থাকবে না। চার্টগুলো তোমরা সারা বছর ধরে বানাতে থাকো, সারা বছর ধরে বানাতে বানাতেই তোমাদের একবার করে পড়া হয়ে যাবে এবং পড়তে পড়তেই কিন্তু জিনিসটা তোমাদের মাথায় অটোমেটিক্যালি বসে যাবে। সেটাকে মুখস্থ করে আলাদা করে কিন্তু মাথার মধ্যে প্রেশার নিয়ে কোনো দরকার থাকে না। ওকে, এই কাজগুলো এই জন্য প্রথম থেকে কিন্তু শুরু করে দাও। তাহলে কি বললাম, প্রথম চ্যাপ্টারের জন্য একটা চার্ট হবে, তার সাথে আমরা প্রথম চ্যাপ্টারের যে প্রত্যেকটা বিষয়ের গুরুত্ব সেটা আমরা দেখবো, যে নারী ইতিহাসের গুরুত্ব, পরিবেশ ইতিহাসের গুরুত্ব, যানবাহনের ইতিহাসের গুরুত্ব, এই ধরনের প্রশ্ন দেখবো ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার থেকে আমরা দেখব কিছু কমিটি তৈরি হচ্ছে, কিছু আইন তৈরি হচ্ছে, আর কিছু সংবাদপত্রর সম্পর্কে ডিটেলস দেখছি, সেগুলোকে আমরা আলাদা করে চার্ট করছি। আর থার্ড চ্যাপ্টার থেকে আমরা একটা চার্ট করছি যেখানে আমরা বললাম বিদ্রোহ কোন অঞ্চল, বিদ্রোহের সাল, বিদ্রোহের নেতা এবং বিদ্রোহ প্রত্যেকটা বিদ্রোহের যে ফলাফল ছিল সেইটা। থার্ড চ্যাপ্টারটাকে মনে রাখার এটা নিয়ম। আর আমাদের আরেকটা হচ্ছে উপন্যাসের
বিষয়বস্তু আর উপন্যাসের লেখক। এই হচ্ছে আমাদের তিনটে চ্যাপ্টারকে মনে রাখার ধরন। ওকে, এবার চলে যাই 2 মার্কসের কোয়েশ্চেন। এখানে আমরা 2 এবং 3 মার্কসের প্রশ্নের উত্তর দেওয়ার মতো উত্তরগুলোকে একটু বড় করে করব। কিভাবে রেডি করব? প্রথমেই আমরা যে প্রশ্নটা দেবে সেই প্রশ্নটার মানেটা বা অর্থটা একটা প্যারাতে লিখব, আর সেই প্রশ্নটার সম্পর্কে যদি এক্সট্রা আমাদের কিছু লেখার থাকে, কোনো ব্যক্তি কিছু বলেছেন, কারোর কেউ কিছু এই ঘটনাকে নিয়ে মন্তব্য করেছেন, এটার কোনো প্রভাব একটা পড়ছে, সেটাকে আমরা আলাদা প্যারা করব। অর্থাৎ 2 or 3 মার্কসের প্রশ্নকে আমরা দুটো আলাদা আলাদা প্যারা করে লিখবো। এটাতে তোমাদের লিখতেও সুবিধা, আর যে পড়বে খাতাটা তার খাতাটা পড়তেও সুবিধা। তো প্রথম দেখি আমরা অভ্যুত্থান ও বিপ্লব কি, এই ধরনের প্রশ্নের উত্তর যখন লিখবো অবশ্যই একটা করে উদাহরণ দেব। অভ্যুত্থান আলাদা প্যারায় লিখলাম, বিপ্লব আলাদা প্যারায় লিখলাম। বা এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, একটু যদি ঘুরিয়ে আসে, বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য কি। যখন পার্থক্য আসবে আমরা শুধুমাত্র বিদ্রোহ একটা প্যারাতে, বিপ্লব একটা প্যারাতে লিখে আসবো না। বিদ্রোহের যে বৈশিষ্ট্যগুলো ছিল, মানে সংজ্ঞার মধ্যেই যে পয়েন্টস গুলো ছিল, আর বিপ্লবের সংজ্ঞার মধ্যে যে পয়েন্টস গুলো ছিল, সেগুলোকে আমরা বিদ্রোহ বলতে এই বোঝায়, বিপ্লব বলতে এই বোঝায়, এইভাবে আমরা লিখে আসবো। শুধু সংজ্ঞা লিখে উদাহরণ লিখে ছেড়ে আসবো না, ঠিক আছে? পার্থক্য মানে উত্তরটা আমাদের এইভাবে হ্যান্ডেল করতে হবে। আমরা এখন ক্লাস 10-এ পড়ি, আমাদের উত্তর কিভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করে লিখতে হয় সেটাও আমাদের শিখতে হবে। তাই জন্য এই প্র্যাকটিসটা আমরা প্রথম সামেটিভ থেকেই শুরু করে দেবো। ওকে, খুদকাটি প্রথা, দাদন প্রথা কি, এটাও সেম হবে। খুদকাটি প্রথাটা কি, এটা কোন সময় শুরু হচ্ছে, এবং দাদন প্রথা কি, এটা কেন শুরু হচ্ছে। ওকে, বারাসাত বিদ্রোহ কি, এই প্রশ্নটা যদি ভেঙে আসে, কে কি উদ্দেশ্যে বাঁশের কেল্লা তৈরি করছেন, তো ঘুরিয়ে এলেও আমরা এই উত্তরটাই লিখবো। বারাসাত বিদ্রোহটা কি, কত সালে, কে কোন জায়গায় শুরু করছে, আর বাঁশের কেল্লাটা কি উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে। নীল কমিশন কি উদ্দেশ্যে, কতজন সদস্য নিয়ে গঠিত হচ্ছে, ঠিক আছে, এটা কেন গঠিত হচ্ছে। তো বলেছিলাম আমরা প্রচুর কমিশনের কথা পড়বো, কমিটির কথা পড়বো, তারা কত খ্রিস্টাব্দে কোন কোন ব্যক্তির তত্ত্বাবধানে এবং কেন তৈরি হচ্ছে। কেনারাম বেচারাম বলতে কি বোঝো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দুদু মিয়া স্মরণীয় কেন, রংপুর বিদ্রোহ কি, সতীদাহ প্রথা কে কবে নিষিদ্ধ করেন। এটাও এই ধরনের প্রশ্ন যখন আমরা দেখবো তখন কিন্তু আমরা অ্যাটেন্ড করলে এখান থেকে 2 নাম্বার, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব। এগুলো শর্ট কোয়েশ্চেনের মধ্যেও পড়ছে, তাও 2 মার্কসে আমাদের দিয়ে দিতে পারে। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হচ্ছে, পুরো নামগুলো আমরা লিখে আসবো, আর তার সাথে কেন বলা হচ্ছে, তারা শিক্ষাগত সংস্কারের জন্য অনেক কাজ করছেন এবং তারা সংবাদপত্র প্রকাশ করছেন, তারা বই প্রকাশ করছেন। এটা আমরা 2 মার্কস বলে প্রথম প্যারাতে তাদের পরিচয় দিয়ে পরের প্যারাতে তারা কি করছেন সে অবদানটা লিখে আসবো। নেক্সট, চুঁয়ে পড়ার নীতি বা ফিল্টারেশন থিওরি কি, এটা আমরা জানি শিক্ষা সংস্কারের ক্ষেত্রে ব্রিটিশরা যে শিক্ষা নীতিগুলো নিয়ে আসলেন তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা। আর চুঁয়ে পড়া নীতিটা কেন, এবং কেন এটাকে চুঁয়ে পড়া নীতি বলছে, যে ফিল্টারের জলের সাথে যে তুলনাটা করা, সেটাও লিখবো। নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হচ্ছে, ইয়াং বেঙ্গল, জানি আমরা উত্তরটা। ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে কেন প্রতিষ্ঠা করছেন, এখানে 1 + 1 + 1, ঠিক আছে? কেনটা উদ্দেশ্য 1 মার্কসের জন্য আমরা 2টো পয়েন্ট লিখবো, আর কে আর কবে এটা তো হচ্ছে ক্লিয়ার একটা উত্তর। 3 আইন কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাচ্যবাদী, পাশ্চাত্যবাদী, অ্যাংলিস্ট এবং ওরিয়েন্টালিস্ট কাদের বলা হচ্ছে, যাদের বলা হচ্ছে তাদের হচ্ছে কেন, মানে এই যে ব্যক্তিদের বলা হচ্ছে কেন বলা হচ্ছে তাদের নাম, অন্ততপক্ষে আমাদের 3টে করে নাম কিন্তু দিয়ে আসতেই হবে। আর যখন ব্যক্তিদের, অনেক ব্যক্তিদের নাম একসাথে আমরা লিখি তখন কিন্তু আমরা ইত্যাদি কথাটা ব্যবহার করি না, আমরা কিন্তু ব্যবহার করি প্রমুখ। ওকে, বিজয় কৃষ্ণ গোস্বামী কেন স্মরণীয়, তার পরিচয়টা দিয়ে না স্মরণীয় কেন সেইটা প্যারা চেঞ্জ করে। মেকলে মিনিট কি, এখানে আমরা পড়েছি উডের ডিসপ্যাচ কি, তো এই ধরনের প্রশ্নগুলো তার পরিচয়টা, মেকলের পরিচয় বা উডের পরিচয় দিয়ে তারপর তারা যে কাজটা করছে সেটা লিখতে হবে। দেশপ্রেমের উন্মেষে নীল দর্পণ নাটকের ভূমিকায়, নীল দর্পণ নাটকটা আমরা 8 মার্কসের জন্য রেডি করছি, তাই জন্য সেখান থেকে আমাদের 2 মার্কসের উত্তরটা আমরা অবশ্যই ভালো করে উত্তর দিতে পারবো। ইতিহাস কি, যেভাবে আমাদের ব্যাখ্যা করা আছে, মানে ধরে ধরে প্রত্যেকটা মানে হিস্টোরিয়া, দুটো আলাদা মানে, এবং দুটোকে একসাথে আমাদের ইতিহাসের যে অর্থটা সেটা আমাদের লিখতে হবে। নতুন সামাজিক ইতিহাস কি, নতুন সামাজিক ইতিহাস কিটা লিখবো, তার সাথে আমরা একটু অ্যাড করে দেবো এই ইতিহাস চর্চাটা কবে থেকে শুরু হচ্ছে। সাবঅল্টার্ন হিস্ট্রি বা নিম্নবর্গের ইতিহাস বলতে কি বোঝো, এটা কবে কে শুরু করছেন, কি ধরনের ইতিহাস এখানে আলোচনা করছে সেটাও লিখবো।
আচ্ছা, এখানে বলেছিলাম প্রত্যেকটা বিষয়ের উপর যে ইতিহাসটা পড়ছি তার গুরুত্ব, নারী ইতিহাস চর্চার গুরুত্ব, পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব। এখানে আমাদের ভূমিকাতে রাখতে হবে নারীর ইতিহাস চর্চা বা পরিবেশের ইতিহাস চর্চা বলতে কি বুঝি, তারপর আমাদের মূল বিষয় রাখতে হবে সেই গুরুত্ব। 2 মার্কস আমরা এখানে মোটামুটি 4টে পয়েন্ট রেডি করব, ঠিক আছে, যাতে আমাদের পুরোটাই কভার হয়ে যায়। ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট দেব, আমরা একটা পয়েন্টকে ভেঙে দুটো করার চেষ্টা করব না, কারণ এই চালাকিরা কিন্তু টিচাররাও জানে যে কে কি চালাকি করতে পারে। যেই পয়েন্টগুলো আমাদের মনে হবে ইম্পর্টেন্ট আমরা সেই পয়েন্টগুলোই দেবো, অযথা কিন্তু পয়েন্ট বাড়াবো না। তার থেকে যদি দুটো পয়েন্ট হয় দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট দেবো, ঠিক আছে। অ্যানাল স্কুল কি, এটা কত সালে, এটা যে মার্ক ব্লক এই একটা জার্নালের মাধ্যমে তাদের অ্যানালস লেখাগুলোকে মানে পাবলিশ করে সে একটা চিন্তাধারাকে তারা নিয়ে আসছেন যে হিস্ট্রি ফ্রম বিলো, তলার থেকে বা নিচের থেকে ইতিহাসকে তারা যে বিশ্লেষণ ব্যাখ্যা করছেন তাদের ইতিহাস চর্চার মধ্যে, সেটাই আমরা লিখবো। ব্রাঙ্গডিকা পদ্ধতি কি, ইম্পর্টেন্ট প্রশ্ন। বটতলা সাহিত্য ইম্পর্টেন্ট প্রশ্ন, উদাহরণ হিসাবে কোনগুলোকে বটতলা সাহিত্য বলছে সেগুলো দেবো। জওয়াহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে যে চিঠিগুলি লিখেছিলেন তার বিষয়বস্তু কি ছিল, যদি বিষয়বস্তু এই উত্তরটা যদি খুব ভালো করে লিখে আসতে পারো, যেহেতু এটা ন্যারেটিভ উত্তর, যদি বিশ্লেষণটা ঠিক করে আসতে পারো তবে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অ্যাটেন্ড করো, ঠিক আছে। আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে, এই প্রশ্নগুলো দেখলে মাথা গুলিয়ে যাবার চান্স আছে, একটু ঘুরিয়ে যেহেতু দেওয়া হচ্ছে মাথা গোলাবে না, কারণ আমরা যেভাবে পড়ে এসেছি সেভাবেই উত্তরটা আমরা দেব। শুধু উপসংহারের যখন লাইনটা লিখবো তখন আমরা নিজেদের মতো করে ইতিহাসের উপাদান হিসাবে কিভাবে ব্যবহৃত হতে পারে সেই জায়গাটা একটু চেঞ্জ করে দেবো। ওকে, এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তাহলে আমরা ফার্স্ট পার্টে আলোচনা করলাম 1 মার্কসের প্রশ্ন আর 2 মার্কসের প্রশ্ন। 1 মার্কসের মধ্যে আমাদের পড়ে গেল এমসিকিউ আসবে, এখান থেকে 1 অ্যান্সার কোয়েশ্চেন, 1 ওর কোয়েশ্চেন অ্যান্সার, তার মধ্যে থেকে হচ্ছে ট্রু ফলস, আর তার মধ্যে থেকে হচ্ছে বিবৃতি বা ব্যাখ্যা। ওকে, আর 2 মার্কসের মধ্যে বললাম 2 আর 3 মার্কসের জন্য রেডি করব, সেখানে উত্তরগুলোকে দুটো প্যারাতে রাখবো। 1 আর 2 নম্বর হচ্ছে যখন আমরা ভূমিকা লিখবো এবং তার সাথে কিন্তু মূল বিষয় লিখবো 2, আর 3 নম্বর প্যাটার্ন বললাম ভূমিকাতে আমরা সেইটা কাকে বলে আমরা লিখছি, আর আমরা সেটা যদি গুরুত্ব আসে তাহলে গুরুত্বকে আমরা আলাদা করে রাখছি 3টে কি 4টে পয়েন্ট। ওকে, আর 4 নম্বর প্যাটার্ন বললাম যদি আমাদের কোনো প্রশ্ন ঘুরিয়ে আসে তাহলে আমরা ওই উত্তরটা যেভাবে পড়েছি সেভাবেই লিখবো, শুধু উপসংহারটাকে আমরা চেঞ্জ করব। এই 4টে প্যাটার্ন কিন্তু আলোচনা করেছি 2 আর 3 মার্কসের অ্যান্সারের জন্য। চলো তাহলে দেখে নিই পার্ট 2তে আমাদের জন্য কোন কোন প্রশ্ন ওয়েট করছে। আমরা এখানে মূলত 4 আর 8 মার্কসের প্রশ্ন আলোচনা করব, ঠিক আছে। এখানে একটা সুবিধা রয়েছে, আমাদের 3টে চ্যাপ্টার থেকে 4 আর 8 মার্কসের প্রশ্ন কিন্তু অরে আসে, মানে তোমাদের 4 নম্বরের প্রশ্ন একটা লিখতে হবে আর 8 নম্বরের প্রশ্নের উত্তর একটা লিখতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের যদি মনে হয় এখন তোমাদের একটা চ্যাপ্টার সেরকম ভাবে প্রিপেয়ার করা হয়নি, তো তোমরা কিন্তু সেটাকে নাও করতে পারো। তোমরা যে কোনো দুটো চ্যাপ্টারকে খুব ভালোভাবে রেডি করো, যাতে সেখান থেকে শর্ট কোয়েশ্চেন্স এবং লং কোয়েশ্চেন্স এর অ্যান্সার খুব ভালো করে লিখতে পারো। আর একটা চ্যাপ্টার তোমরা রেডি করো সেখান থেকে শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন্স গুলো অ্যাটেন্ড করার জন্য, সেখান থেকে 4 আর 8 মার্কস তোমাদের রেডি এখন করতে হবে না। যেগুলো পড়েছো সেগুলোই ভালো করে রিভিশন দিয়ে যাও, লাস্ট মোমেন্টে এসে নতুন কোনো চ্যাপ্টারে বড় কোয়েশ্চেন এখন শুরু করো না। হ্যাঁ, যেহেতু আমাদের শর্ট কোয়েশ্চেনে কোনো অপশন থাকে না, শর্ট কোয়েশ্চেন আমাদের করতেই হবে, তাই জন্য 4 আর 8 মার্কসে আমাদের এই ফ্লেক্সিবিলিটিটা রয়েছে। এখানে আমরা যে কোনো দুটো চ্যাপ্টারকে খুব ভালোভাবে রেডি করব। ওকে, কি দুটো চ্যাপ্টার করব সেটা তোমাদের যেরকম প্রিপারেশন আছে তার উপর আমি ছেড়ে দিচ্ছি। ওকে, আর এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা চেষ্টা করবে আমার আলোচনা হয়ে যাবার পরে, তোমাদের যদি রেডি হয়ে গিয়ে থাকে তাহলে একবার ঘড়ি ধরে উত্তরগুলোকে লিখে দেখা যে তোমরা ঠিক সময়ের মধ্যে উত্তরগুলো লেখা শেষ করতে পারছো কিনা। কারণ পরীক্ষায় আমাদের টাইম ম্যানেজমেন্ট খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, আমরা যতটা পড়ে যাই ততটা কিন্তু আমরা লিখে আসতে পারি না, কমপ্লিট করে আসতে পারি না। তো সেই প্রবলেমটা যেন না হয়, আমাদের যেন সব উত্তর একদম ঠিকঠাক ভাবে ত্রুটি পয়েন্ট লিখে আসতে পারি, সেই প্রস্তুতিটাই বা সেই প্র্যাকটিসটাই কিন্তু আমরা পরীক্ষার আগে আমাদের নিজেদের পরীক্ষাটা একবার নিজেরা নিয়ে দেখবো। চলো তাহলে 4 মার্কসের কি কোয়েশ্চেন ইম্পর্টেন্ট সেগুলো দেখে নিই।
প্রথমেই আমি বলছি যে আমাদের এই পুরো সিলেবাস জুড়ে অজস্র কিন্তু নারী কেন্দ্রিক প্রশ্ন রয়েছে, তো সেই প্রশ্নগুলোর উত্তর আমরা কিন্তু ইম্পর্টেন্ট দিয়েই আলোচনা করবো এবং ইম্পর্টেন্স দিয়েই কিন্তু আমরা উত্তরগুলো রেডি করবো। সেগুলো কিন্তু থেকে একটা দুটো প্রশ্ন চলেই আসবে। যেমন দেখো প্রথম প্রশ্নটা, নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। নেক্সট, আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলো কি কি? যে উপাদানগুলো রয়েছে সংবাদপত্র, সাময়িক পত্র, আত্মকথা, সরকারি দলিল, দস্তাবেজ, এগুলোকে আলাদা আলাদাভাবে 4টে পয়েন্টকে কিন্তু ছোট ছোট করে ব্যাখ্যা করতে হবে। এখানে আমরা 4 মার্কসের উত্তর নিয়ে আলোচনা করছি। ওকে, নতুন সামাজিক ইতিহাস কি? এটা আমরা জানি নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝায় এবং কোন দৃষ্টিভঙ্গি থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চা করা হয়। জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইতিহাসের আলোচনা করার প্রেক্ষিতে একটু বদলে গেছে এবং নতুন ইতিহাস চর্চা শুরু হয়েছে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। 1960s 70s সেঞ্চুরি থেকেই কিন্তু আমাদের এই ধরনের নতুন আধুনিক ইতিহাস চর্চাটা শুরু হয়েছে। সাম্প্রতিককালে শিল্পের ইতিহাসে চলচ্চিত্র কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? চলচ্চিত্রের উদাহরণ দিয়ে দিয়ে আমাদের বলতে হবে যে এগুলো সোশ্যাল ইম্প্যাক্টটা কিরকম ছিল। 19 শতকে সাময়িক পত্র, সংবাদপত্র, সাহিত্য প্রভৃতি কিভাবে সমকালীন বঙ্গীয় সমাজের চিত্র ফুটে তুলেছে। আমরা জানি 19 শতক হচ্ছে নবজাগরণের সময়, নবজাগরণ বাংলা থেকেই শুরু হয়েছিল, তাই জন্য তখনকার আর্থ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক যে দিকগুলো আমরা দেখছিলাম তখন বাংলাতে হয়েছিল, সেগুলোর রিফ্লেকশনই আমরা তখনকার নিউজ পেপার, তখনকার লিটারেচার, তখনকার বিভিন্ন জার্নালে পাচ্ছিলাম। তো সেটা কিভাবে কি ইম্প্যাক্টটা আসছে সেটা আমরা লিখবো। আলাদাভাবে অর্থনৈতিক আলোচনা, রাজনৈতিক আলোচনা, সাংস্কৃতিক আলোচনা বা সামাজিক আলোচনা। নারী সমাজের উন্নতির লক্ষ্যে বামাবোধিনী পত্রিকা কিরূপ উদ্যোগ নিয়েছিল? বামাবোধিনী আমরা দেখেছি প্রথম এরকম মহিলাদের জন্য নেওয়া সাহিত্যগত উদ্যোগ, যেখানে মানে অন্তঃপুরবাসিনী যে মহিলারা রয়েছে তাদেরকে সুশিক্ষিত করার জন্য এবং তাদেরকে যে মধ্যযুগীয় পড়াশোনার প্রথা সেগুলো থেকে তাদেরকে বাদ দিয়ে নতুন ভাবে আধুনিক শিক্ষার মধ্যে নিয়ে আসার জন্য যে চেষ্টাটা তারা করছিল, সেটাই কিন্তু বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য। বাংলা নীল চাষীদের কল্যাণে হিন্দু পেট্রিয়ট পত্রিকার হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা। প্রশ্ন বুঝে আমরা উত্তর দেব। এখানে কিন্তু আমাদের হিন্দু পেট্রিয়ট পত্রিকাটা সম্পর্কে জানতে চাইনি, জানতে চাইছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের সম্পর্কে। তো তিনি কিভাবে আইনগত দিক থেকে লড়াই করেছিলেন, তিনি কিভাবে হিন্দু পেট্রিয়ট পত্রিকাতে কিভাবে সোচ্চার হয়েছিলেন এই নীল চাষীদের অত্যাচারের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে, নীল কুঠির যে ব্যবস্থাটা ছিল তার বিরুদ্ধে, সেটা কিন্তু আমাদের লিখতে হচ্ছে। নেক্সট, কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা উপন্যাস থেকে তৎকালীন সমাজের কি প্রভাব পাচ্ছি বা সমাজ চিত্র পাচ্ছি? আমরা জানি তিনি ব্যঙ্গাত্মক ভাবে বাবু সমাজ বা বাবু সংস্কৃতির যে নেতিবাচক দিকগুলো ছিল, তাদের অমিতব্যয়তা, তাদের হচ্ছে বেশি মদ্যপানে আসক্তি, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে তিনি যেভাবে ব্যঙ্গাত্মক ভাবে লিখেছেন সেটা কিন্তু লিখবো। দীনবন্ধু মিশ্র নীলদর্পণ নাটকও সেম, এখানে বাংলা সমাজ চিত্র কিভাবে ফুটে উঠছে। আচ্ছা, নীলদর্পণে কিন্তু শুধুমাত্র যে নীল চাষ বিষয়, নীল চাষী, নীল সাহেব এদের নিয়ে লেখা হচ্ছে তা নয়, এখানে কিন্তু কিছু কিছু সমাজের অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এটা কিন্তু হিন্দু প্যাট্রিয়টেও হচ্ছে। হিন্দু প্যাট্রিয়টে কিন্তু সিপাহী বিদ্রোহকে সমর্থন করা হচ্ছে, ঠিক আছে? তো এই বিষয়গুলোকেও কিন্তু আমরা একটুখানি লিখে আসবো। ভারতের প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয় দ্বন্দ্বের প্রেক্ষাপট, এখানেও প্রশ্নটা বলেছে প্রেক্ষাপট মানে কোন ব্যাকগ্রাউন্ড থেকে বা কোন ভাবনা চিন্তা থেকে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা, প্রাচ্য মতো করে হবে না, পাশ্চাত্যের মতো করে শিক্ষাটা হবে, সেটা নিয়ে সংঘাতটা লাগছে, সেই প্রেক্ষাপটটা কিন্তু আমাদের লিখতে হচ্ছে। নারী শিক্ষা প্রসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, নারী কেন্দ্রিক যে কোনো প্রশ্ন ইম্পর্টেন্ট বলেছিলাম। আচ্ছা, নারী শিক্ষা বিষয়ে তিনি কি করেছিলেন, স্কুল করছেন, তিনি কি কি বই লিখছেন, কিভাবে তিনি লেখা চালাচ্ছেন, সেটাই লিখতে হবে। এখানে কিন্তু আমরা বিধবা বিবাহ কোনো প্রসঙ্গ লিখবো না, যেহেতু নারী শিক্ষা প্রসার নিয়ে প্রশ্নটা। ওকে, বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব, এই তিনটে ধারণার পার্থক্য, এটা আমরা বড় কোশ্চেন হিসাবেই করবো। তিনটেকে আলাদা আলাদা সংজ্ঞার সঙ্গে উদাহরণ দেবো, কিন্তু পার্থক্যর সঙ্গে উদাহরণ দেবো না। পার্থক্যতে বিদ্রোহ বলতে এই বোঝায়, অভ্যুত্থান বলতে এই বোঝায়, বিপ্লব বলতে এই বোঝায় বলে আমরা শুধু সংজ্ঞার ভেতরে পয়েন্টগুলোকে এখানে অ্যানালিসিস বা বিশ্লেষণ করবো। ওকে, আচ্ছা, এর মধ্যে যখন থার্ড চ্যাপ্টারের প্রশ্নগুলো পড়বো তখন যে চার্টটা আমরা করেছিলাম, সেই চার্টে যখন আমরা করে নেব তখনই দেখবো যে প্রত্যেকটা কারণ কিন্তু এক। এই যে সাঁওতাল, ওয়াহাবি, ফরাজি, মুন্ডা, হো, প্রত্যেকটা বিদ্রোহের কারণ কিন্তু এক। সেখানকার ইংরেজ, সেখানকার মহাজন, সেখানকার সুদের ব্যবসায়ী, সেখানকার যে আঞ্চলিক যে জমিদার, তাদের বিরুদ্ধে। ওকে, কারণগুলো প্রত্যেকটা এক, তার প্রসারের জায়গাটা আলাদা এবং তার পরিণতিটা আলাদা হচ্ছে এবং তার প্রভাবটা বা গুরুত্বটাও আলাদা হচ্ছে। তো এই জন্য উত্তরগুলো আমরা যখন রেডি করব, আমরা কিন্তু অলমোস্ট এখানটা
সেম পাবো, ঠিক আছে। ওয়াহাবি আন্দোলনের কারণ ও প্রভাব, প্রভাব মানে তার পরিণতিটা আলাদা করে কি হচ্ছে। দুদু মিয়া কেন স্মরণীয়, তিনি কি কি কাজ করছেন সেটা লিখতে হবে। নীল বিদ্রোহের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য মানে নীল বিদ্রোহের ইউনিক ব্যাপার কোনটা ছিল, প্রত্যেকটা বিদ্রোহের একটা নির্দিষ্ট চরিত্র আছে, তো চরিত্রটাই কিন্তু সেটার বৈশিষ্ট্য। পাবনা বিদ্রোহের প্রকৃতি, চরিত্র, চরিত্রটা বললাম, বৈশিষ্ট্য প্রত্যেকের নিজস্ব যে বৈশিষ্ট্য সেটাই। প্রকৃতি মানে এই বিদ্রোহটাকে কে কিভাবে দেখেছেন, এখানে প্রত্যেকে ঐতিহাসিক, বিশেষ করে সাঁওতাল বিদ্রোহ বলো, সিপাহী বিদ্রোহ বলো, এগুলোকে প্রত্যেক ঐতিহাসিক আলাদা আলাদা পার্সপেক্টিভ থেকে বিশ্লেষণ করেছেন বা ব্যাখ্যা দিয়েছেন, তো সেটা কে কিভাবে বলেছেন সেটাই আমাদের দেখতে হবে। আচ্ছা, নেক্সট রচনাধর্মী প্রশ্নের উত্তর, এটা আমরা বড় করে করব। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ, প্রবন্ধ মানে কিন্তু এখানে পুরো বিষয়টাই চলে আসবে। হিন্দু প্যাট্রিয়টটা কার উদ্যোগে, কোন সময়, এর সমাজের উপর কিভাবে প্রভাব পড়ছে, এটা থেকে কিভাবে সমাজের মানুষকে অ্যাওয়ার করা যাচ্ছে, এই যে একটা নীল চাষীদের উপর অত্যাচার হয়ে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে, এবং তার পাশাপাশি কোন বিষয়গুলো এখানে আলোচনা করা হচ্ছে সেটা। চিকিৎসা বিদ্যার ইতিহাস চর্চায়, চিকিৎসা বিদ্যা চর্চার ইতিহাসে কলকাতা মেডিকেল কলেজের অবদান। কলকাতা মেডিকেল কলেজে 1835 যে শুরু হচ্ছে, কার উদ্যোগে, কারা তৈরি করছে, এখানে কি কি বিষয়গুলো পড়ানো হচ্ছে, এখানে সিলেবাসের মধ্যে কি কি থাকছে, এখানে সব হচ্ছে, এই ব্যাপারগুলো যে অ্যাডভান্স মেডিকেল টেকনোলজি দিয়ে যেখানে পড়াশোনা হচ্ছে সে বিষয়টা লিখতে হবে। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিডিয়ারের ভূমিকা, ডেভিডিয়ার স্কুল বুক সোসাইটি, স্কুল সোসাইটি, তারপরে ডেভিডিয়ার যে স্কুল তৈরি করছে, পটলডাঙ্গা একাডেমি স্কুল, এই সমস্ত যে করছে, এছাড়া বিভিন্ন রকম শিক্ষার নীতিগুলো চেঞ্জ করার জন্য যে তিনি বিভিন্ন প্রস্তাব আনছেন সেটা লিখতে হবে। সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে, আচ্ছা এই ধরনের সংক্ষেপে যখন আলোচনা করতে বলবে তখন সমস্ত বিষয়টাই কিন্তু চলে আসবে। তো কিভাবে আসবে আমি বলছি। ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য মানে হচ্ছে কারণ, তিতুমির মিয়ার নেতৃত্বে বাংলায় ওয়াহাবি আন্দোলন সম্পর্কে টিকা, এই সম্পর্কগুলো যখন লিখতে হবে মানে পুরোটা নিয়ে একটা টিকা হিসাবে, তখন উত্তরগুলোকে আমরা লিখবো, ভূমিকাতে রাখবো আমরা সেই আন্দোলনটা কবে কোথায় হচ্ছে, কবে আর কোথায় হচ্ছে, কোন অঞ্চলটা, অত ভেতরে ডিটেলসটা তখনও দেবো না, ঠিক আছে। তাহলে নীল বিদ্রোহ, এখানে হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কোথায় হচ্ছে, কবে হচ্ছে, সাঁওতাল বিদ্রোহ কবে হচ্ছে সেটা। তারপর আমরা যে মূল বিষয়টা রাখবো সেখানে আমরা শুরু করব বৈশিষ্ট্য দিয়ে। বৈশিষ্ট্য মানে সেই আন্দোলনের ইউনিক ব্যাপারটা কি, মানে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন হচ্ছে, ওয়াহাবি আন্দোলন কেন হচ্ছে, নীল বিদ্রোহ কেন হচ্ছে, পাবনা বিদ্রোহ কেন হচ্ছে, এই বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে। প্রত্যেকটার ইউনিক যে ব্যাপারটা সেটা। বিদ্রোহের কারণ লিখবো, বৈশিষ্ট্য আলাদা, বারবার বলছি কারণ কিন্তু আলাদা, ঠিক আছে। কারণ মানে তারা কোন অন্যায়ের বিরুদ্ধে, তারা সেই দাবি, তাদের কি দাবি নিয়ে তারা আন্দোলনটা করছে। তারপর লিখবো আমরা প্রসার, কোন কোন অঞ্চলে, এখানে আমরা ইন ডিটেলসে বারাসাত থেকে শুরু করে পুরো যে ডিটেলস এরিয়াটা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এই যে পুরো এরিয়াটা যে এক্সপ্যান্ড করছে, আন্দোলনটা প্রসারিত হচ্ছে সেইটা লিখবো। তারপরে তাদের ওপর কি পরিণতি হচ্ছে, ইংরেজরা দমন করে সেই আন্দোলনগুলোকে বন্ধ করে দিচ্ছে, সেইখানকার যে লিডার ছিলেন সেই লিডার, আচ্ছা এখানে আমরা লিডারটাও দিয়ে দেবো, ঠিক আছে। নেতারা কবে কোথায় করছে, তো কোন লিডারকে কি মৃত্যুদণ্ড দিচ্ছেন, শাস্তি দিচ্ছেন, দ্বীপান্তর করছেন, এইগুলো লিখবো। এবং লাস্টে লিখবো তার হচ্ছে গুরুত্ব বা প্রভাব, সেই আন্দোলনটা কি প্রভাব ফেলছে সেটা লিখবো। এবং যে উপসংহারটা দেব, উপসংহারে আমরা কে কি মন্তব্য করছে বা সেটা প্রকৃতিটা কি হচ্ছে সেইটা আমরা দেব। উত্তরটা আমরা এই 6টা পার্টে কিন্তু রেডি করলে আমাদের উত্তরটা পড়তেও সুবিধা, লিখতেও সুবিধা, যে তোমার খাতাটা পড়বে তারও কিন্তু পড়তে সুবিধা। এবার এর আন্ডারে সাব হেডিং হবে। বৈশিষ্ট্য তুমি 2-3টে পয়েন্ট দিলে, কারণের অনেকগুলো সাব হেডিং দিলে, প্রসারের তো একটাই হবে, পরিণতি 2-3টে পরিণতি হতে পারে, প্রভাব 3-4টে হবে, কারণ আর প্রভাবটা কিন্তু 3-4টে হবে। এই যদি পুরোটা তোমরা প্রত্যেকটা বিদ্রোহের জন্য করে রাখতে পারো 3rd চ্যাপ্টার থেকে, তাহলে কিন্তু ছোট ছোট করেও পার্টগুলোকে ভাঙতে পারবে, আলাদা করে বৈশিষ্ট্য, আলাদা করে প্রভাব, আলাদা করে কারণ তো সবার জন্য সেমই হবে, একটা দুটো এদিক ওদিক হবে। তো এইটাকে কিন্তু একই ধরনের উত্তর রেডি করতে গেলে কিন্তু এই টিপসটা তোমাদের অবশ্যই কাজে লাগবে, ঠিক আছে। তোমরা উত্তরগুলো যখন রেডি করবে, আশা করি এভাবেই করেছো, কারণ উত্তরগুলো আমাদের এভাবেই করা আছে। আর তোমরা যখন পড়বে এবং যখন লিখবে তখন কিন্তু উত্তরটা এই প্যাটার্নেই যাতে থাকে সেটা কিন্তু অবশ্যই চেষ্টা করবে। আর এটাকে কিন্তু ভালো করে দেখে নেবার জন্য উত্তরগুলো অবশ্যই যেভাবে বললাম লিখে লিখে কিন্তু প্র্যাকটিস করবে।
তাহলে আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এবং এটা অবশ্যই যদি তোমরা লিখে লিখে একবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের একটা পরীক্ষার আগে কনফিডেন্ট তৈরি হবে যে তোমরা উত্তরগুলো আদৌ কোন উত্তর কতটা কিভাবে লিখতে পারছো, বা তো কোন চ্যাপ্টারটা তোমাদের খুব ভালোভাবে রেডি করা আছে। আর যেগুলো মনে হবে একটু কম রেডি হয়েছে সেগুলো কিন্তু যতটা সময় আছে তার মধ্যে রেডি করে অবশ্যই নাও। দেখা হবে অন্য কোনো ক্লাসের অন্য কোনো ভিডিও নিয়ে। আর এই ধরনের বিভিন্ন সাবজেক্টের ওপরে সাজেশন বেসড ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের টার্গেট 89 এর ইউটিউব পেজটা ফলো করে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ। তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য অল দ্য বেস্ট।